গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের। হুড়োহুড়িতে অনেকে উঠতে পারেন না বাসে, আর উঠলেও পান না নির্ধারিত আসন। সচেতনতা বাড়ানোর আহ্বান। সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন এই আইনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা, ভোগান্তি কমার আশা। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশে তাজিয়া মিছিল। হামলার দায় স্বীকার আইএসের, নিরাপত্তা ত্রুটি ছিল না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। টিপিপি চুক্তি নয়, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণের সবচেয়ে বড় বাধা বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়া। মত ব্যবসায়ীদের, উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং আবারও নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌপথ। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। কর্মস্থলে বা গন্তব্যে যেতে গণপরিবহনে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হয় নারীদের। প্রায়ই হুড়োহুড়িতে বাসে উঠতে পারেন না তারা, আর উঠলেও পান না নির্ধারিত আসন। নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও দেখা যায় বসে থাকেন পুরুষ যাত্রীরা। কোনোটিতে মহিলা আসন থাকে উত্তপ্ত ইঞ্জিনের ওপর। আবার কখনো কখনো পরিবহন শ্রমিক ও পুরুষ সহযাত্রীর দ্বারা হয়রানির শিকার হতে হয় নারীকে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় রিপোর্ট শেখ জায়েদের। প্রতি কর্মদিবসেই পুরুষের পাশাপাশি এই যুদ্ধে অবতীর্ণ হন কর্মজীবী নারীরা। গণপরিবহনে উঠতে নামতে ভোগান্তির পাশাপাশি ওঠার পরও সিট পান না তারা। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে ওঠেন চলন্ত বাসে। মানুষের ভিড়ে নানা রকম হয়রানির শিকার নারী ও শিশুরা। উঠতে পারতেছেন না? আমরা তো আর এইভাবে ঝুলে উঠতে পারবো না। বাস স্ট্যান্ড দিয়ে চলে যায়, তখন তো আমাদের জন্য রিস্ক হয়ে যায়। যদি সিটে হাত দিয়ে ধরে রাখি, যদি না পড়ার ভয়ে, তো অনেকে কি করে হাত ধরার চেষ্টা করে। এই অবস্থায় মহিলা বাস সার্ভিস বাড়ানোর দাবি জানালেন তারা। মহিলা সিট নাকি 9টা করে বরাদ্দ, কিন্তু বেশিরভাগ বাসেই তো 9টা সিট নাই। মহিলা বাস সার্ভিস চালু করা, যে জিনিসটা মানে আছে হয়তো, কিন্তু খুব বেশি নাই। ইঞ্জিনের পাশে বসে যাচ্ছি, কষ্ট তো হচ্ছেই। ইঞ্জিনের মালিকরা দিয়েছে, আমরা কি করবো বলেন। আর বিআরটিএ বলছে অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে মোবাইল কোর্ট কাজ করলেও জনসচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর ব্যবস্থা। বাসের ক্ষেত্রে 9টা সিট এবং মিনি বাসের ক্ষেত্রে 6টা মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তারা যখন দেখে বাসের ভিতরে এগুলো লেখা নেই, এরকম সংরক্ষিত আসন রাখা হয়নি, সেটার ভিতরে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। উত্তক্তকরণ অথবা যৌন হয়রানির শিকার যে হচ্ছে, সেটার বিষয়ে মেয়েদের যেমন প্রতিবাদী হতে হবে। বাসে কিন্তু কিছু ভালো লোকজনও থাকে, তারা যতক্ষণ পর্যন্ত একাত্মতা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেটা আমার সাংবিধানিক অধিকার, চলাচলের অধিকারটা খর্ব হবে। দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গণপরিবহনে নারী ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি হয়রানি বন্ধে আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন আইন প্রণয়নে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই আইন দুর্ভোগ এবং ভোগান্তি কমিয়ে আনবে বলে আশা তাদের। বিস্তারিত আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে এতদিন প্রবাসীদের পাসপোর্ট জমা দিতে হতো জামিনদার বা কফিলের কাছে। এ কারণে অনেক সময়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। আগে ছিল যে কফিলের কাছে আমরা ঠিকমতো চাকরি করে বেতন পেতাম না। এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ ছিল। তবে বৃহস্পতিবার জাতীয় দৈনিক সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী এখন আর কফিলরা প্রবাসীদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবেন না। আর যদি কোনো শ্রমিকের পাসপোর্ট কফিল আটকে রাখে, তবে তাকে 2000 রিয়াল জরিমানা গুনতে হবে। আর কাজ করার চুক্তিনামা আটকে রাখলে কফিলকে 5000 রিয়াল সমপরিমাণ জরিমানা দিতে হবে। সরকারের এই নতুন আইনে যার পর নাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাদশাহ সালমান যে উদ্যোগটা নিয়েছে আসলে খুব সুন্দর উদ্যোগ। ওনার এই সুন্দর উদ্যোগকে আমরা প্রবাসীর পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাই। আইনে শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধ না করলেও কফিলকে জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। স্পন্সর যিনি আছেন তিনি যদি সেই শ্রমিকের উপর কোনো অত্যাচার করেন, তার উপরে নতুন করে জরিমানা আনা হয়েছে। আমি মনে করি সবগুলোই আমাদের প্রবাসীদের জন্য পজিটিভ দিক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যেই কফিলকে এই জরিমানা পরিশোধ করতে হবে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে 2 বার এই আইন অমান্য করার অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। নতুন আইনটির ফলে প্রবাসীরা যেভাবে অবৈধ হয়ে যেত, সেটি একেবারে বন্ধ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সৌদি আরব থেকে
আরিফুর রহমান, সময় সংবাদ। শুক্রবার রাতের বোমা হামলার পরও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয় পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতিস্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশান। রাজধানীর হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর নীলক্ষেত হয়ে তাজিয়া মিছিল শেষ হয় ধানমন্ডিতে গিয়ে। শুক্রবার মধ্যরাতে বোমা হামলার স্মৃতি মুছে যথারীতি পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় আশুরার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে হলেও মিছিলে অংশ নেন হাজারো মানুষ। হাই হোসেন মাতমে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। এটা শোক দিবস আর কি আমরা পালন করতেছি। হাতে যেটা আছে এটা আব্বাসের প্রতীক, আর হুসাইনের শোকে আমরা সবাই কাতর, সেই শোক প্রকাশে আমরা এই জুলুসে করছি। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশান। আয়োজকবৃন্দরা বলেছেন যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক না কেন, শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি, সেই সম্প্রীতি অটুট থাকবে এবং প্রতি বছরই তারা তাজিয়া মিছিল আয়োজন করবে। অ্যাকচুয়ালি আমি নিজে শুননি, বাট আমরা এখানে আসছি ওই আমার ফ্রেন্ড সার্কেল আছে এটার জন্য। এখানে হিন্দু, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির লোক এখানে ঢাকার বাইরে থেকে অনেক এবং দেশের বাইরে থেকে অনেক ফরেনাররা আসে। 400 বছর যাবৎ আমাদের এই ধর্মীয় ঐতিহ্য চলে আসছে, যেখানে কোনোদিন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পরে রাজধানীর জিগাতলার প্রতীকী কারবালা প্রান্তরে নামাজ শেষে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে শুক্রবার রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শক্তিশালী 3টি বোমার বিস্ফোরণে একজন নিহত ও আহত হয় শিশুসহ শতাধিক। এই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টিই এ হামলার উদ্দেশ্য। অন্যদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিয়া সম্প্রদায়। রিপোর্ট আফজাল হোসেনের। এভাবেই পরপর শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরান ঢাকার হোসনি দালানের আঙ্গিনা। মুহূর্তের মধ্যেই ভণ্ডুল হয়ে যায় তাজিয়া মিছিলের সব প্রস্তুতি। দিক বিদিক ছোটাছুটি করতে থাকে নারী শিশু সহ সব বয়সী মানুষ। আত্মচিৎকারে ভারী হয়ে যায় পুরো এলাকা। এ সময় বোমার আঘাতে আহত হন শতাধিক মানুষ। হাসপাতালে নেয়ার পর মারা যান এক কিশোর। এ খবরের মুহূর্তেই শোকের উৎসব পরিণত হয় স্বজন হারানো বিষাদের কান্নায়। পিছনে 2টা পটকা ফুটলো, তো ঘুরে দেখলাম যে 2-4 জন পরে আমরা দৌড়াই, এখানে যখন আসি তখন আরেকটা ফুটলো। মিছিল যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে, ঠিক আছে, এদিকে ভিতর থেকে কয়েকটা বোম এসে পড়লো। আমার 10 বছরের বাচ্চা পরশালী মেডিকেল, সে সুস্থ আছে, কিন্তু আমার ভাই আহত, কিন্তু মেজর ছেলের পাচ্ছি না, মোবাইলও বন্ধ। বোমা বিস্ফোরণের পরপরই পুরো এলাকা নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক করা হয় একজনকে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এটি পরিকল্পিত নাশকতা। আর র্যাব বলছে, দেশকে অস্থিতিশীল করতে যারা চান তারা এই হামলা চালিয়েছেন। এটার কোনো জঙ্গি কার্যকর ঘটনা নয়, এখনো পর্যন্ত প্রাথমিক দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে। বরঞ্চ আপনারা দেখেছেন এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটা সাবোটেজ বলে মনে হচ্ছে। বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে সেটা আসলে হাতে তৈরি বোমা, যেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। সেখানে একটা প্রেসার রিলিজ ছিল এবং 2টা অবিস্ফোরিত বোমা ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। এদিকে বোমা হামলার কারণে রাতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা না গেলেও তাৎক্ষণিকভাবে হোসেনি দালানের অভ্যন্তরে শোক মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিন্দা জানান হামলার। বিগত 1400 বছর আগে তো এরকম একটা হামলা কারবালায় হয়েছে। এক পক্ষ ছিল হোসেনের, এক পক্ষ ছিল ইয়াজিদের। এই ঘৃণার কাজ যারা করেছে, আমরা সবাই যাদের অন্তরে অন্তর রয়েছে, মন রয়েছে, তারা সবাই তাদের প্রতি ঘৃণা জানাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাগত কোনো দুর্বলতা ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনি দালানে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ঘটনার সঙ্গে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর তৎপরতা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের পুলিশি তৎপরতা বলেন, আমাদের যত কিছু আছে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে বের করব এবং আমরা ভিডিও ফুটেজ বলেন যাই কিছু আছে আমরা বের করে আমরা খুব শীঘ্রই এই ঘটনাটা কে কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সবই আমরা খুলে বলব। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং স্বাধীনতা বিরোধী চক্র এই কাজ করেছে। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। এদিকে এ ধরনের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তবে পুলিশ প্রধান বলছেন এটি গোয়েন্দা ব্যর্থতা নয়। রিপোর্ট খান মোহাম্মদ রুমেলের। ঘড়ির কাঁটায় তখন রাত 1:45। পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে হোসেনি দালান এলাকা। আহত আর উদ্ভ্রান্ত মানুষের ছোটাছুটিতে ভীতিকর হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। ঘটনাস্থলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পরপর আতঙ্কিত মানুষের হুড়োহুড়ি আর আহতদের আর্তনাদ। যেখানে ছিল বহু মানুষের ভিড়, মুহূর্তেই ফাঁকা হয়ে যায় তা। বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক। বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত নাশকতা। যারা এই দেশের স্থিতিশীলতা চায় না, এই দেশের উন্নয়ন চায় না, এই দেশের স্বাধীনতা চায় নাই, এই গ্রুপেই একটা চক্র তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের বিশ্বাস হওয়ার কারণ 2 দিন আগে আমাদের একজন ASI-কে গাবতলীতে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারীর সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং সেই হত্যাকারীর আত্মস্বীকৃত যে তথ্য দিয়েছে আমাদের, সেই তথ্য অনুযায়ী আমরা কামরাগঞ্জ চর থেকে গ্রেপ্তার করলাম, বোমা উদ্ধার করলাম, ককটেল উদ্ধার করলাম। সেই ককটেলের সাথে গতকাল যে ককটেল তা হুবহু মিল আছে। তবে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, যে কোনো উৎসব পার্বণের আগে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। তারপরেও এসব নাশকতা ঠেকাতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতারই ইঙ্গিত দেয়। পরপর কয়েকটা ঘটনা ঠেকাতে কিংবা সেটা প্রতিরোধ করতে না পারে কিংবা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করে চিহ্নিত করে বিচারে সোপর্দ করতে না পারে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতাকে ইঙ্গিত করে। ঠেকানো যাচ্ছে না, বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে পেরেছে। তাদের যে বড় ধরনের প্রস্তুতির কথা আমরা শুনেছিলাম সেটা তো করতে পারেনি। এদিকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন IS হোসেনি দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে বলে তথ্য দিয়েছে উগ্রবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হোসেনি দালান এলাকায় আছেন আমাদের রিপোর্টার আতিকুর রহমান তমাল। গতকালের ঘটনার পর সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ, কবির যেমনটি বলছিলেন, শুক্রবারের যে হামলার ঘটনা, সেই ঘটনা কিন্তু এখন পর্যন্ত হোসেনি দালান এলাকায় কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে হোসেনি দালানের যে হামৌলিয়াটি রয়েছে, সেখানে কিন্তু পুলিশ রয়েছেন এবং তারা কিন্তু এখনও কিন্তু তারা নিরাপত্তা যোদ্ধার জন্য দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণ আগে র্যাব 10-এর একটি কিন্তু গাড়ি ঢুকলো আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু পুরো হোসেনি দালানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ইভেন গণমাধ্যম কর্মীরা কিন্তু ঢুকতে পারেননি এবং সে কারণে কিন্তু আমাদেরকে বাইরে থেকে লাইভটি করতে হচ্ছে বা সরাসরি সম্প্রচারটি করতে হচ্ছে। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালোই রয়েছে এবং হোসেনি দালানের এলাকায় আমি যেটা শুনেছি যে 2 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে, একটি কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িও আমি দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে যেটি খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা দায়ের করা হয়নি এবং মামলাটি আজকে হওয়ার কথা রয়েছে, তবে কোন সময় হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর আপনি জানেন যে রোববারে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছিলেন এবং অনেকেই কিন্তু আহত হয়েছিলেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে যে অবস্থা আর কি, সেটি হচ্ছে যে এই হোসেনি দালান এলাকায় যে মানুষদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে, ক্ষোভ রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে যে কোনো মূল্য যেন এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হয় এবং দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং তারা বলছেন যে সেদিনের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে শিয়া সম্প্রদায়ের উপর যে হামলা, সেটি কিন্তু নতুন এবং এর আগে কিন্তু এমনটি ঘটেনি। এবং তারা সে কারণেই বলছেন যে যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে কিন্তু শুক্রবারে যে হামলাটি হয়েছে
তো সেই হামলার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তো তারা বলছেন যে শুক্রবার যে রাত্রে যে হামলা, সেই হামলার কারণে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং দোষীদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। তো সব মিলিয়ে আজকে যেটি অবস্থা, আজকে পুরো হোসনি দালান এবং চকবাজার এবং পুরো পুরান ঢাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং ক্ষোভও রয়েছে। তো এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি ক্ষোভের, আমরা মামলা দায়ের করা হয়ে গেলে পরে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আতিকুর রহমান তমাল আমাদেরকে জানাচ্ছিলেন পুরনো ঢাকার হোসনি দালান এলাকা থেকে এখনকার পরিস্থিতি সম্পর্কে। সময় সংবাদ আরো থাকছে। গ্যাস সংযোগের জন্য কাটা হলেও দীর্ঘদিনও মেরামত হয়নি রাজশাহী শহরের রাস্তাগুলো, দুর্ভোগের নগরবাসী, শিগগিরই মেরামতের আশ্বাস সিটি কর্পোরেশনের। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্প্রতি 12টি দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়াটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অবস্থায় ব্যবসায়ীদের পণ্যের উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট মোস্তফা মাহবুবের। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে চায়, কিন্তু গেল 44 বছরের রপ্তানি ধারাবাহিকতায় কেবল 32 বিলিয়ন মার্কিন ডলার অর্জন সম্ভব হয়েছে। গেল কয়েক বছরের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে ইউরোর দরপতনের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত দেশের প্রধান রপ্তানিমুখী খাত তৈরি পোশাক। এ অবস্থায় টিপিপি চুক্তিকে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম আমাদের অন্যতম প্রতিযোগী দেশ। এই চুক্তি স্বাক্ষরের কারণে তার কিন্তু প্রাইস সক্ষমতা আমার থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। টিপিপির শর্ত অনুযায়ী চুক্তিবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে বাড়তি বাণিজ্যিক সুবিধা পাবে। তবে ব্যবসায়ীদের মতে বর্তমানে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের দাম কমে যাওয়াটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমাদের প্রফিট মার্জিন কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। ইউরোকে অ্যাডজাস্ট করার জন্য গত বছর শুধু লিটার সেক্টরে আমাদের প্রায় 5 to 7% আমাদের এফওপি দাম কমাতে হয়েছে। যেখানে 5% প্রফিট করতো সে ফ্যাক্টরি 1 to 2% ব্রেক ইভেন এখন করছে। আপদকালীন সময় নতুন বাজারের ন্যায় একটি প্রণোদনা ব্যবস্থা করা, যারা রপ্তানি করছে তাদের যাতে সক্ষমতা বৃদ্ধি পায়, সেই কারণে তারা যেটুকু রিটেন করে সেইটার পরে একটা স্পেশাল রেট দেওয়া। তবে অর্থনীতিবিদদের মতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ সমস্যার মোকাবেলা করা সম্ভব। আমার আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। কর্মক্ষমতা বাড়ানোর জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। রপ্তানি আয় ধরে রাখতে টিপিপি ভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও মনে করেন টিপিপি চুক্তি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কানাডা, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপের দেশগুলোতে শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকারের সুবিধা থাকায় টিপিপি বাংলাদেশের জন্য কোনো সমস্যা নয় বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী গণমাধ্যমের সমালোচনা করে বলেন, নেতিবাচক প্রচারণা না করে গণমাধ্যমের উচিত দেশের অর্জনগুলোকে বিশ্বের কাছে তুলে ধরা। আমি দৃঢ়তার সাথে বলতে পারি এই টিপিপি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। কিভাবে পারবে আপনি আমাকে বলেন? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ডিউটি ফ্রি দেয় না। দেন আমরা যেসব 12টা দেশ আছে তার মধ্যে অধিকাংশগুলোর কাছ থেকে আমরা ডিউটি ফ্রি পাই। উই গেট ডিউটি ফ্রম কানাডা, ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রম জাপান, ফ্রম অস্ট্রেলিয়া। টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সকাল 7:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের গাঙ্গাইর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার 3 যাত্রী। গুরুতর আহত অপর 3 জনকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও 1 জন মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। রাজধানীর ধানমন্ডিতে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার নিজ বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ করেছে নির্যাতিতার আত্মীয়রা। নির্যাতিতা রোকসানা এখন কাঁঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এদিকে গৃহকর্মী রোকসানা বেঁচে আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ভাই, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রোকসানার ভাই জানান, গত 18 অক্টোবর তার বোন যে বাসায় কাজ করত সেখান থেকে মোবাইল ফোনে জানানো হয় রোকসানা গলায় ফাঁস দিয়েছে।
পরে তারা ঢাকায় আসলেও তাদেরকে অনেক পরে তার বোনের কাছে নিয়ে যাওয়া হয়। এদিকে গলায় ফাঁসির কথা বলা হলেও রুকসানার আত্মীয় স্বজনের দাবি বাসার লোকজনই নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। 15 বছর বয়সী রুকসানা গত 8 বছর ধরে ধানমন্ডির 27 নম্বর রোডের 30 নম্বর বাসায় কাজ করত। আমাদেরকে বলছে লোহা সিঁড়িতে যাইলে রন্না দিয়ে আর কি ফার্স্ট টাইম হয়েছে। তা আমরা যেটা দেখিলাম ওটা কিছু নয়, ওদের নাট নির্যাতন করছে, করার পরে ওর মারধর করছে, করার পরে ওরা করছে কি এখানে আর এখানে একটা চিহ্ন রাখছে, মানে এইটা ওদের বুঝাচ্ছে, কিন্তু এই যে এখন ওদের দাগ নাই। আমার বোন তো বাইসে নাই, এটা আমরা দেখছি, আমি আঙুল টিপে দেখছি, ওর চোখ দিকে আমি চোখ মেলাম করে দেখছি, আমার বোন চোখ দিকে ওপর মুখে চাইয়া আছে। ফাঁসি লাগে, ফাঁসি লাগার কারণে তার এই দুই সাইডে যে ইয়ে আছে ভ্যানগুলো আছে এগুলো হচ্ছে মানে হ্যাং হয়ে যায়। হ্যাং হওয়ার কারণে আপনার ব্রেনে যে ব্লাডটা সার্কুলেশন হয় না, এই কারণে তার এই অবস্থা। এখনো তো বেঁচে আছে, স্যালাইন লাগানো আছে, লাইফ সাপোর্টে আছে, হ্যাঁ, তবে যে কোনো সময় সে মারা যেতে পারে। ভৈরবে আগুন লেগে একটি সমিল সহ 12টি কাঠের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান গত রাত 2:30টার দিকে শহরের কাঠপুট্টি এলাকায় একটি কাঠের আড়ত থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুন লাগছে কে থেকে বুঝতে পারছে, 6টা ঘর পুড়ে গেছে, সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, আরো বাকিটা ছড়ানোর সম্ভাবনা ছিল। ফায়ার সার্ভিসের ব্যাপক অনিয়ম, বিশেষ করে এরা এত লেট, এত স্লো। ফায়ার সার্ভিসের জন্য আজকে আগুনটা এত তীব্রতা হয়েছে। ফায়ার সার্ভিসের যদি সঠিক সময় আসতো তাহলে আমাদের এই আজকে ক্ষয়ক্ষতি হইতো না। আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, নেই পর্যাপ্ত বয়া, বিকনবাতিও। লঞ্চের চালক ও মালিকরা বলছেন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী এসব নৌযান। তবে কর্তৃপক্ষ বলছে নৌপথ সচল রাখতে বিএডব্লিউটিএ তৎপর রয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল 161 কিলোমিটার নৌপথ চলতে নৌযানগুলোকে নানা বাধার মুখোমুখি হতে হচ্ছে। তুলনামূলকভাবে কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় বরিশাল অঞ্চলের বেশিরভাগ মানুষের রাজধানীতে যাতায়াত নৌপথেই। কিন্তু নানা কারণে নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান নৌযান চালকরা। একদিকে নাব্য সংকট, অন্যদিকে বয়াবাতির কিছুই নাই। বরিশাল থেকে ঢাকা নদীপথে বিভিন্ন স্থানে অসংখ্য ডুবোচর রয়েছে। আমাদের আন্দাজ করে লঞ্চ চালাতে হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কার কথা জানালেন লঞ্চ মালিক। গভীরতা কমে যাওয়ার জন্য বড় বড় জাহাজগুলো চরে আটকা পড়ার সম্ভাবনা খুব বেশি দেখা দিয়েছে। এক্ষেত্রে অনেক সময় জাহাজের তলাফেটেও যেতে পারে। তবে বিএডব্লিউটি এর এই কর্মকর্তার দাবি নৌপথ সচল রাখতে তারা সব সময় কাজ করে যাচ্ছেন। বয়া বিকন না থাকার অভিযোগ পেয়ে ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ড্রেজিং কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে সকল স্থানে ড্রেজিং করা হবে। মেঘনা নদীর মিয়ারচর, আরিয়ালখা নদীর রাজারচর, তেঁতুলিয়া নদীর লাল খয়রাবাদ এবং কীর্তনখোলা নদীর বিশালের ট্যাক এলাকায় নাব্য সংকট সবচেয়ে বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বছর দুয়েক আগে কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ পেয়ে খুশি রাজশাহীবাসী, কিন্তু গ্যাস সংযোগ দেওয়ার জন্য কেটে রাখা রাস্তা এখনও মেরামত করেনি সিটি কর্পোরেশন। এতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। অবশ্য সিটি কর্পোরেশন বলছে শুধু গ্যাস নয়, বিভিন্ন কারণে খুঁড়ে রাখা রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। কখনো শাবল, গাতি বা কোদাল দিয়ে শহরের ছোট বড় রাস্তাগুলোতে অসংখ্য জায়গা খুঁড়ে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কেটে রাখা রাস্তাগুলো দীর্ঘদিন মেরামতের অভাবে নগরের ব্যস্ততার চাকায় গতি কমিয়েছে। এ রাস্তায় চলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন নগরবাসী। বৃষ্টি হলে কঠিন সমস্যা, রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। যারা অসুস্থ রোগী তারা তো ডাক্তারের কাছে যায়, ঝাঁকিতে যে সমস্যাটা হয়, অনেক সমস্যা হয়। এক ফান্ডের টাকা আর এক ফান্ডে ডাইভার্ট করে দিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য পাবলিককে কষ্ট দেবে, সেটা হতে পারে না। তবে এ কথা অস্বীকার করেননি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। তিনি সীমাবদ্ধতার কথা জানিয়ে রাস্তা মেরামত আর নগরবাসীর সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গ্যাসের লাইন নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। শুধু গ্যাসের লাইন না, গ্যাস, পানি এবং
অন্যান্য কারণ যে ক্ষতিগ্রস্ত রাস্তা সবগুলোকে একসাথে নিয়ে আমরা এটা কাজ করতেছি। আশা করি যে 1 মাসের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হবে। 2013 সালের মাঝামাঝি থেকে রাজশাহীতে গ্যাসের সংযোগের জন্য কাটা হয়েছে প্রায় 10,000 জায়গা, যার পরিমাণ 410 কিলোমিটার। সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের হাতে গ্যাসের গ্রাহকদের রাস্তা কাটা ফি বাবদ 3 কোটি টাকা জমা রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চাঁদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পাশাপাশি মাতৃস্বাস্থ্য মৃত্যু ঝুঁকি নিয়ে চলা গবেষণা কার্যক্রমও চলছে ধীরগতিতে। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলার পরিবার পরিকল্পনা বিভাগ। ফারুক আহমদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1958 সালে নির্মিত চাঁদপুরের একমাত্র বিশেষায়িত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সরকারি হয় 1974 সালে। এরপর থেকেই এ কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে বিনামূল্যে। তাই প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রসূতি মায়েরা ছুটে আসেন এখানে। শিশুদের পাশাপাশি পুরুষরা আসছেন এ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু 20 শয্যার এ স্বাস্থ্যকেন্দ্রের সেবা কার্যক্রম চলছে 2 জন চিকিৎসক ও 2 জন পরিদর্শিকা নিয়ে। এতে ব্যাহত হচ্ছে গাইনি বিষয়ক বিভিন্ন কার্যক্রম। অনেক দূর থেকে এসেছি, আমি এখন অনেক অসুস্থ, খুব গরম লাগতেছে, এখনো ডাক্তার পাচ্ছি না, খুব কষ্ট। রোগী নিয়ে আসছি পারবো সাথে। এদিকে দিন দিন রোগীর সংখ্যা বাড়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এখানে আমাদের আসলে যে জনবল, এই জনবল হিসাবে এই রোগী সামলানো আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়েছে। মর্নিং করে আমাদের ইভিনিং করতে হয়, আর আবার মর্নিং করে আবার নাইটও করতে হয়। অবশ্য জনবল সংকটের কথা স্বীকার করে সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পরিবার পরিকল্পনা বিভাগের এই কর্মকর্তা। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে। আমরা আশা করি যে অচিরেই জনবল সংকটের সমাধান করবে সরকার। স্বাস্থ্য কেন্দ্রটির আন্তঃবিভাগ ও বহির্বিভাগ থেকে প্রতিদিন 1.5 শতাধিক রোগী বিনামূল্যে সেবা নেন। সময় সংবাদ, চাঁদপুর। টাঙ্গাইলে বয়ঃসন্ধি বিষয়ে স্পষ্ট কোনো ধারণাই পাচ্ছে না কিশোর কিশোরীরা। এতে এই বয়সে নানা জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। এ বিষয়ে সামান্য ধারণা বই পুস্তক থেকে পেলেও বেশিরভাগ প্রশ্নের উত্তরই তাদের অজানা থেকে যায়। তাই এ বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন বলে মনে করছেন তারা। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে মাধ্যমিক ক্লাস থেকেই পাঠ্য বইয়ে বয়ঃসন্ধি বিষয়ে কিশোর কিশোরীদের যথাযথ শিক্ষার বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না শিক্ষকরা। অন্যদিকে পরিবারের কাছ থেকেও তেমন কিছু জানতে পারছে না তারা। ফলে কিশোর কিশোরীরা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সহ নানা ধরনের সমস্যায় পড়ছে। বড় ভাইদের কাছ থেকে এগুলো জিজ্ঞেস করে এইসব বিষয় ক্লিয়ার হয়েছি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা বাবা মা কিংবা আমাদের টিচারদের সাথে শেয়ার করতে পারি না। আমাদের বইয়ে অনেকভাবে বলা আছে যেগুলো আমাদের টিচাররা বা বাবা মা যদি আমাদের একটু বুঝিয়ে দেয় তাহলে আমাদের এটা জানতে আমাদের অনেকটা সুবিধা হবে। এই বয়সে ছেলে মেয়েদের নানা ধরনের সমস্যা থাকলেও বাবা মাকে অনেক বিষয় এড়িয়ে চলে তারা। আমরা অতটা তৎপর হই না, যার জন্য হয়তো তাদের সমস্যাগুলো থেকেই যায়। বয়ঃসন্ধি কালটা কি এই জিনিসটা আমিও কখনো চিন্তা ভাবনা করি নাই। বয়ঃসন্ধির সম্পর্কে অজ্ঞতা কিশোর কিশোরীদের কৈশোরের আনন্দ থেকে বঞ্চিত করে। এই সময়ে যেহেতু বাচ্চাদের শারীরবৃত্তীয় চেঞ্জ হয়, তার অনেক কিছু করতে ইচ্ছে করে, অনেক কিছু বুঝে না, অনেক কিছু বুঝেও বুঝতে চায় না, যার ফলে কিছু চেঞ্জ হয়, শারীরিক চেঞ্জ হয়, সে অনেক অন্যায় করে ফেলতে পারে ভুলক্রমে। টাঙ্গাইলে মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 502টি আর মাদ্রাসা রয়েছে 338টি। সময় সংবাদ, টাঙ্গাইল। পটুয়াখালীর কুয়াকাটায় সাগরের বুক ঘেঁষে গড়ে ওঠা পর্যটকদের অন্যতম আকর্ষণ ইকো পার্কটি মলিন হয়ে পড়ে আছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বিধ্বস্ত হয়ে এই স্পটটি সংস্কারের অভাবে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে। অবশ্য বন বিভাগ বলছে ইকো পার্কের উন্নয়নের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটার চৌরাস্তা এলাকা থেকে মাত্র 1 কিলোমিটার পূর্বে অবস্থিত ইকো পার্কটি দিন দিন হারাচ্ছে তার সৌন্দর্য। ফুলের বাগান, বসার স্থান, লেক, নারিকেল বাগান সহ নজরকাড়া এই ইকো পার্কের সবকিছুই এখন লন্ডভন্ড। সিডর ও আইলার আঘাতে স্পটটির দর্শনীয় প্রায় সবগুলো স্থান আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এমন অবস্থা হয়েছে এটা, আর ব্যবহার অযোগ্য তো আছেই, এখানে অনেক সিকিউরিটি প্রবলেম। বসার জন্য ছাতি ছিল, বেঞ্চ ছিল, এগুলো সব সাগরে ভেঙে গেছে।
এদিকে কলাপাড়া উপজেলার সাগরপাড়ে অবস্থিত পার্কটিকে আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন কর্তৃপক্ষের প্রতি সংস্কারের আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তারা যেন পর্যটনের কথা চিন্তা ভাবনা করে ইকো পার্কের মর্যাদায় তৈরি করে যাতে পর্যটকরা ওখানে যেতে পারে। অন্যদিকে বিভাগীয় বন কর্মকর্তা জানান ইকো পার্কের সংস্কার ও উন্নয়নে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় এবং বাস্তবায়িত হলে সেখানে বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধার সাথে সাথে ওই ইকো পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। 2005-06 সালে পূর্ব গঙ্গামতি, ঝাউবাগান, পশ্চিম খাজুরা ও ফাত্রার বনের 10 একর জায়গার উপরে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই ইকো পার্কটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। গোলাপ ফুল চাষে ভাগ্য বদল হয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কয়েক হাজার পরিবারের। পতিত কিংবা কম ফসল উৎপাদন হওয়া জমি থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। তবে ফুল চাষিরা বলছেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত কৃষি উপকরণ ব্যবহার করতে পারলে উৎপাদন আরও বাড়বে। এছাড়া বিপণন সুবিধা বাড়ানোর পাশাপাশি রপ্তানির সুযোগ পেলে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাও সম্ভব বলে দাবি তাদের। সুমন আহমেদের তোলা ছবিতে দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। বিরুলিয়া ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে কম বেশি ফুল চাষ হয়। তবে এর মধ্যে মোস্তাপাড়া, বাগনিবাড়ি ও শ্যামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ে গোলাপের বাগান। কমপক্ষে 2 দশক আগে থেকে শুরু হওয়া গোলাপের আবাদ এখন অন্য সব মৌসুমী ফসলের জায়গা দখল করে নিয়েছে। আগে করতো মোষ ক্ষেত, বাগান ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত, ওখান করে ফুলের চাষ। গোলাপটা একটু বিকে বেশি, চর্চা বেশি, তাতে একটু পয়সা বেশি। বেশ কিছু লোক বেকারত্ব থেকে মুক্তি পাইছে, আর চুরি ডাকাতি থেকেও মানুষ বিরত আছে। সাম্প্রতিক বৃষ্টিতে কুঁড়ি, ফুল ও গাছের বেশ ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষিরা। গোলাপ উৎপাদনের প্রধান মৌসুম শীতকাল, তাই সবাই এখন ব্যস্ত নতুন চারা রোপণ ও পুরনো গাছের পরিচর্যায়। বাইরে যে পরিশ্রমটা করি ওই পরিশ্রম যদি আমি দেশে করি তাহলে বাইরে তো অনেক উন্নত। বাজারজাতকরণ ব্যবস্থা তেমন ভালো হয়ে গড়ে উঠতে পারেনি এখনো। রয়েছে ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা। তারা পাচ্ছেন না উন্নত মানের সার, বীজ এবং কীটনাশকের কোনো পরামর্শ। প্রতি সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জায়গায় শুরু হয় ফুল বেচা কেনা। মূলত স্থানীয় পাইকাররাই ফুলগুলোকে পৌঁছে দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। বিক্রি করতে আসছি এইখান থেকে শাহবাগ ব্যাপারী আছে, এখানে শাহবাগ নিয়ে বিক্রি করে। ফুলের বাহার থাকে, ওই সময় আমরা চাই এই ফুলটা সরকারি সাহায্যে বাহিরে বিদেশে পাঠানোর জন্য। বিক্রেতাদের দাবি, দেশের অন্যান্য স্থান থেকে আরো বেশি ক্রেতা আসলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যেত। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, সাভার। মানসিক ভারসাম্যহীন ফজলু মিয়াকে অবশেষে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। দীর্ঘ 23 বছর কারাভোগ করে গত 15 অক্টোবর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে তার আশ্রয় হয় তেতলি ইউনিয়ন পরিষদে। ফজলু মিয়ার মুক্তির খবর সময় সংবাদ সহ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর জামালপুরে থাকা তার স্বজনরা প্রশাসনের সহযোগিতায় ফিরে পান তাকে। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইকরামুল কবির। দীর্ঘ 23 বছর কারাভোগের পর তেতলি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের দোতলার একটি কক্ষে আশ্রয় হয় ফজলু মিয়ার। তার মুক্তির খবর সময় সংবাদ সহ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর শনিবার বিকেলে জামালপুর থেকে ছুটে আসেন দৃষ্টি ও বাক প্রতিবন্ধী মা মজিরন বেওয়া, বোন সহ অন্যান্য স্বজনরা। আর এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাইরের খবর পাই অনেক শান্তি পাইছি, আজকে বাইরের দ্বারাই আমি অনেক শান্তি পাইছি। মা ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পেপার পত্রিকায় পায়া পরে খোঁজাখুঁজি করা শুরু করছি। স্বজনরা ফজলু মিয়াকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন, আর এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জামালপুরের জেলা প্রশাসক। ফজলু মিয়া এবং ফজলু মিয়ার পরিবারকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা, সে আইনগত হোক বা আর্থিক হোক, এই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। ফজলু মিয়াকে তার আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি আশ্রয়দাতারা। প্রায় 22-23 বছর জেল কাটার পরেও সে যে তার ফ্যামিলিকে, তার পরিবারকে ফেরত পাইছে, এটাই আমাদের বড় পাওনা। শিগগিরই আইনি প্রক্রিয়া শেষে ফজলু মিয়াকে তার আত্মীয় স্বজনের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
দেশের বাইরের খবর। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের নেতা লিঙ্কন চেফি। নির্বাচনী প্রচারণার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এদিকে আরও এক ডেমোক্রেট সরে দাঁড়ানোয় হিলারি ক্লিন্টনের মনোনয়ন পাওয়ার পথ সুগম হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং স্ত্রী জিল ট্রেসি বাইডেনকে সঙ্গে নিয়ে বুধবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেন এবার মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামলে হিলারির আর কোনো সম্ভাবনাই থাকতো না এমন পূর্বাভাসই জরিপে উঠে আসে। সবশেষ জরিপে দেখা যায় হিলারির থেকে জনসমর্থনে প্রায় 24% এগিয়েছিলেন বাইডেন, কিন্তু ছেলের মৃত্যুর পর তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে, আর সেই আশঙ্কায় যেন পরিষ্কার করলেন তিনি। বাইডেনের পর হিলারির পদ থেকে সরে গেছেন রোড আইল্যান্ডের সাবেক গভর্নর লিঙ্কন চেফিও। প্রচারণার জন্য পর্যাপ্ত তহবিল জোগাড় করতে পারছেন না বলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। নানা বিতর্ক থাকা সত্ত্বেও এবার তাই ডেমোক্রেটিক দলের মনোনয়ন হিলারি পাচ্ছেন এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে জনমত জরিপগুলোতে। কারণ ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওম্যালির তুলনায় হিলারি অনেক পয়েন্ট এগিয়ে রয়েছেন জরিপের ফলাফলে। আর ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার, বেনগাজি হামলা বা পারিবারিক জীবনের মতো বিতর্কিত ইস্যুগুলো নিয়ে হইচই উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিচ্ছে বলেও বক্তব্য রাজনীতি বিশ্লেষকদের। শুক্রবার বেনগাজি হামলা নিয়ে যখন হিলারিকে জ্বলন্ত উনুনে বারবার চড়ানো হচ্ছিল, তখন হাসি মুখেই সবকিছুর উত্তর দিয়ে উতরে যান তিনি। মুশরে না পড়ে শনিবারও প্রচারণার মাঠে নামেন তিনি। গায়িকা কেটি পেরিকেও দেখা যায় তার হয়ে সমর্থন আদায়ে গান গাইতে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সমাবেশে ঢুকে গেলে নিহত হন অন্তত 4 জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 35 জন। পুলিশ জানায় 25 বছর বয়সী এক নারী মাতাল অবস্থায় প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পুনর্মিলনী উপলক্ষে রাস্তায় একটি সমাবেশ চলছিল। গাড়িটি সমাবেশস্থলে আঘাত হানলে ঘটনাস্থলে নিহত হন অন্তত 3 জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান 2 বছর বয়সী এক শিশু। এছাড়াও আহতদের মধ্যে আরও 3 শিশুসহ 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘাতক ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একজনকে ছুরিকাঘাত করতে যাওয়ার সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। নিহত মোহাম্মদ জারকানের বয়স 16 বছর। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার পরিচয় এবং মৃত্যুর কথা নিশ্চিত করেছে। আল জাজিরার খবর অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের জালামেহ চেকপয়েন্টে এই ঘটনা ঘটে। গেল মাসের শেষের দিকে আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের অভিযানকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়। এরপর থেকে এখন পর্যন্ত 56 ফিলিস্তিনি এবং 8 ইসরায়েলি নিহত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইংরেজিতে ভাষণ দেয়ায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা করেছেন এক পাকিস্তানি। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, জাহিদ খানি নামের ওই ব্যক্তি সুপ্রিম কোর্টে নওয়াজ শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় রাজ্য সরকারকে অফিসিয়াল এবং অন্যান্য কাজে উর্দু ব্যবহারের নির্দেশনা দিলেও তা উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়া, চীন, জাপান এবং ভারতের সরকার প্রধানরা নিজ নিজ ভাষায় ভাষণ দিলেও নওয়াজ শরীফ ইংরেজিতে ভাষণ দিয়েছেন। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সরাতে রাজপরিবারে বিদ্রোহ চলছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি দাবি করেছে, সালমানকে হটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদকে সিংহাসনে বসাতে চাইছে সৌদি আরবের 8 যুবরাজ। দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি, সৌদি রাজপরিবারেরই এক যুবরাজ নাম না প্রকাশের শর্তে তাদের এই তথ্য জানিয়েছেন। এদিকে ইসরায়েল, ফিলিস্তিন এবং সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে শনিবার বাদশা সালমান ও সৌদি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফররত দক্ষিণ আফ্রিকা। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের 2-2 সমতা থাকায় শেষ ম্যাচটি একরকম ফাইনালে রূপ নিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। গেল 3 বছরে রঙিন পোশাকে হোম সিরিজ হারেনি ভারত, কিন্তু এবার প্রোটিয়াদের সামনে সে শঙ্কা পেয়ে বসেছে মহেন্দ্র সিং ধোনির দলকে। সিরিজ জিততে মরিয়া ভারত প্রোটিয়া ব্যাটসম্যানদের বধ করতে এ ম্যাচও খেলাবে 3 স্পিনার। তবে এ ম্যাচও একাদশের বাইরে থাকবেন আম্বাতি রাইডু।
এছাড়াও মিডিয়াম পেসার মোহিত শর্মার জায়গায় একাদশে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শ্রীশান্ত আরভিনকে। অন্যদিকে দারুণ বোলিং ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেল ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবে না। তার জায়গায় দেখা যেতে পারে স্পিনার অ্যারন ফাঙ্গিসো কিংবা পেসার ক্রিস মরিসকে। এছাড়াও ব্যাটে রান খরার কারণে বাদ পড়তে পারেন ডেভিড মিলার। তার জায়গায় নেওয়া হতে পারে ভ্যান এলগারকে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের খবর। জাহিদ হোসেনের হ্যাট্রিকে বি গ্রুপের ম্যাচে করাচি ইলেকট্রিককে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। আর গ্রুপ পর্বের 3 ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের ক্লাব করাচি ইলেকট্রিক। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন এলিটা কিংসলে। দিনের অন্য ম্যাচে ইস্ট বেঙ্গলের সাথে গোলশূন্য ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী। আগের 2 ম্যাচেই হারের ফলে সেমিফাইনালে ওঠা এক প্রকার অনিশ্চিতই ছিল করাচি ইলেকট্রিকের। অন্যদিকে ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে সেমিতে ওঠার লক্ষ্যে ম্যাচের শুরু থেকে আক্রমণ শানাতে থাকে চট্টগ্রাম আবাহনী। আর খেলার মাত্র 10 মিনিটে স্পটলাইটে আসেন ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক জাহিদ হোসেন। এলিটা কিংসলের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই উইঙ্গার। এর 3 মিনিট পর আবারও কিংসলে জাহিদ যুগলের আক্রমণ প্রদর্শনী। এবারে জাহিদের অ্যাসিস্টে স্কোরার কিংসলে। তবে 26 মিনিটে হায়াতুল্লাহর ক্রস থেকে ফরওয়ার্ড রাসুলের গোলে সমতায় ফেরে পাকিস্তানের ক্লাব করাচি ইলেকট্রিক। কিন্তু 34 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে আবারও গোল করেন শেখ রাসেল থেকে ধারে চট্টগ্রাম আবাহনীতে খেলতে আসা জাহিদ হোসেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে স্বাগতিকরা পেনাল্টির কবলে পড়লে জমে ওঠে খেলা। নির্ভুল নিশানায় বল জালে জড়িয়ে দলের হয়ে ব্যবধান কমানোর পাশাপাশি ম্যাচে ফেরার ইঙ্গিত দেন পাকিস্তান লিগে করাচি ইলেকট্রিকের হয়ে 150 ম্যাচে 162 গোল করা রাসুল। প্রথমার্ধেই 5 গোলের উৎসব করে ফেলা এম এ আজিজ স্টেডিয়ামের দর্শকরা তখন হয়তো আরো দুর্দান্ত কোনো লড়াই উপভোগের অপেক্ষায়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না দুদলই। উল্টো 66 মিনিটে চট্টগ্রাম আবাহনীর ইসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। 10 জনের দলে পরিণত হওয়া আবাহনী শিবিরে যখন ম্যাচের লাগাম হারিয়ে ফেলার শঙ্কা, তখনই পেনাল্টি পায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। আর হ্যাট্রিক করার সুযোগটা পেয়ে যান জাহিদ। স্পট কিক থেকে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিকের সঙ্গে 4-2 গোলে দলের জয় নিশ্চিত করেন তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের। হুড়োহুড়িতে অনেকে উঠতে পারেন না বাসে, উঠলেও পান না নির্ধারিত আসন। সচেতনতা বাড়ানোর আহ্বান। সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন এই আইনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা, ভোগান্তি কমার আশা। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশে তাজিয়া মিছিল। হামলার দায় স্বীকার আইএসের, নিরাপত্তা ত্রুটি ছিল না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। টিপিপি চুক্তি নয়, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণের সবচেয়ে বড় বাধা বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়া, মত ব্যবসায়ীদের। উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং আবারও নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌপথ। পরিজমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক সেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়ের।